ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরোধী অভিযান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। আর এই বিতর্ক এবার উঠে এসেছে মার্কিন কংগ্রেসের বাজেট আলোচনায়। অভিবাসন পুলিশ আইসিইর হাতে এরপর 2 নাগরিক নিহত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়ন বিল আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেটের ডেমোক্রেট নেতারা। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। মার্কিন অভিবাসন পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তথা আইসিই এর এক এজেন্ট মার্কিন নাগরিক অ্যালেক্স পেটিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। প্রায় 1 বছর আগে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসী বিরোধী অভিযান শুরু হওয়ার পর মিনেসোটার মিনিয়াপলিসে এটা আইসিই এর দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত 7 জানুয়ারি অভিযান চালাতে গিয়ে রেনি নিকোল ম্যাকলিন গুড নামের 37 বছর বয়সী এক মার্কিন নারীকে তার গাড়ির ভেতর গুলি করে হত্যা করে এক আইসিই সদস্য। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন মতে ওই নারী কোনো অভিবাসী নয়। তার জন্ম যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। পুলিশি কোনো অভিযোগে তার সংশ্লিষ্টতাও ছিল না। এরপরও ট্রাম্প প্রশাসন ওই নারীকে অভ্যন্তরীণ সন্ত্রাসী হিসেবে অভিহিত করে, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করে। আমেরিকা জুড়ে শুরু হয় বিক্ষোভকারীরা মিনেসোটা থেকে আইসিই এজেন্টদের সরিয়ে নেয়ার দাবি জানান। এই বিক্ষোভ প্রতিবাদের মধ্যেই অ্যালেক্স পেটিকে হত্যা করা হয়। আর পরপর 2 মার্কিন নাগরিক হত্যার পর নড়েচড়ে বসেছেন ডেমোক্র্যাট রাজনীতিকরা। সিনেটে রিপাবলিকানরা যখন হোমল্যান্ড সিকিউরিটি বাজেট পাশ করানোর জোর চেষ্টা করছেন, যেখানে বিতর্কিত আইসিই এর জন্য প্রায় $10 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে, তখন সিনেটের ডেমোক্রেটিক নেতারা ঘোষণা দেন তারা কোনোভাবেই এই তহবিল বিলকে পাশ হতে দেবেন না যদি এতে আইসিই এর তহবিল বাড়ানো হয়। বর্তমানে সিনেটে ট্রাম্পের দল তথা রিপাবলিকানদের 53টি আসন আছে। বাজেটে পাশ করাতে তাদের অন্তত 7টি ভোট দরকার, অর্থাৎ বিলটি পাশ করাতে তাদের কিছু ডেমোক্রেটের সমর্থন প্রয়োজন। কিন্তু ডেমোক্রেটদের বড় অংশ এই বিলের বিরুদ্ধে বলেই এখন রিপাবলিকানরা প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না। ফলে হোমল্যান্ড সিকিউরিটি ও আইসিই এর তহবিল পাশ করার পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসলে ডেমোক্রেটরা ডিএইচএসএ সংস্কার ও আইসিই এর নিয়ন্ত্রণ বাড়ানোর দাবিতে এই কঠোর অবস্থান নিচ্ছেন। শারমিন স্বপ্না, 71। চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। সোমবার মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। সংবাদ মাধ্যমটি জানায় এই সপ্তাহে ইরানে হামলার সম্ভাবনা রয়েছে, তবে সময় আবার পরিবর্তন হতে পারে। এদিকে ইরানে হামলা চালালে দেশটির পাল্টা হামলা কেমন হবে সেটি নিয়ে আলোচনা চলছে। এই কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মধ্যে যে আলোচনা চলছে সেটি এখন অনেকটাই উত্তপ্ত। ইরানে গত মাসের শেষ দিকে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির সরকার। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে ইরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। তারা বলছে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তারা আশা ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যয় করতে হবে না, কিন্তু তা সত্ত্বেও অঞ্চলটিতে শক্তি বাড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির সাথে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ ও সাবমেরিন সরঞ্জাম মধ্যপ্রাচ্যের জলসীমায় মঙ্গলবার প্রবেশ করেছে। বর্তমানে ভারত মহাসাগরের এমন জায়গায় এগুলো অবস্থান করছে যেখান থেকে দ্রুত সময়ে ইরানে হামলা চালানো যাবে বলে মার্কিন কর্মকর্তারা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং সিএনএনকে জানিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে আছে একাধিক মিসাইল ডেস্ট্রয়ার, যেগুলো টমা মিসাইল সংযুক্ত আছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সামরিক সক্ষমতা বাড়াতে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই কয়েকটি F-15 যুদ্ধ বিমান পাঠানো হয়েছে। এর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাড়তি প্যাট্রিয়ট ও থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পাল্টা হামলা থেকে নিজেদের সেনাদের বাঁচাতেই মূলত প্রতিরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নুরি আল মালিকিকে মনোনীত করা হলেও দেশটিকে আর কোনো সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ট্রাম্প লেখেন, নুরি আল মালিকির আগের শাসনামলে ইরাক দারিদ্র ও চরম বিশৃঙ্খলার মধ্যে ডুবে গিয়েছিল। এমন পরিস্থিতি আর ঘটতে দিতে চান না ট্রাম্প। 2006 থেকে 2014 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে ইরাকের প্রধানমন্ত্রী ছিলেন নুরি আল মালিকি।
নতুন করে ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক জোট প্রধানমন্ত্রীর পদে জন্য আবারও মালিকির নাম ঘোষণা করে। বিষয়টি নজরে আসলে ট্রাম্প এমন কড়া বার্তা দিলেন ইরাককে। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মুসলিম দেশগুলোর ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে এই বিষয় তুলে ধরেন তিনি। এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ফোন আলাপকালে পেজেশকিয়ান আঞ্চলিক নিরাপত্তা নষ্টের উদ্দেশ্যে চালানো অপতৎপরতার বিরুদ্ধেও সতর্ক বার্তা দেন। শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত প্রতিরোধে যে কোনো সহযোগিতা করতে ইরান প্রস্তুত বলে জানান দেশটির প্রেসিডেন্ট। এই সময় সৌদি যুবরাজ আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের বিরোধিতা করে রিয়াদ। তেহরানে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না জানান সৌদি যুবরাজ। পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় সব দেশের সাথে কাজ করার কথাও জানান তিনি। নতুন একটি 10 বছর মেয়াদী নিরাপত্তা চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরুর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবে দেশটি। তবে একই সাথে ইসরায়েলি নেতারা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে তারা মার্কিন সহায়তার উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা করছেন। মঙ্গলবার ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান আর্থিক উপদেষ্টা পদ ছাড়ার আগে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গিল পিনখাস বলেন, আসন্ন আলোচনায় ইসরায়েল আর্থিক সহায়তার বদলে যৌথ সামরিক ও প্রতিরক্ষা প্রকল্পকে বেশি গুরুত্ব দিতে চায়। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এই দুর্যোগে দেশটির অন্তত 42 জনের মৃত্যু হয়েছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস এবং টেক্সাস ও নর্থ ক্যারোলাইনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এইসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে -18 ডিগ্রি সেলসিয়াসে। তুষারঝড়ের কবলে পড়েছে 11.5 কোটি মানুষ। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন 5 লাখেরও বেশি মানুষ। শুক্রবার থেকে এখন পর্যন্ত 20,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করে রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে 15 কোটি বেশি মানুষকে। এদিকে শীতকালীন ঝড়ের কবলে পড়েছে কানাডা ও জার্মানিও। মার্কিন সামরিক সহায়তা ছাড়া ইউরোপ আত্মরক্ষা করতে অক্ষম বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। তিনি বলেন, বর্তমান সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া সমগ্র ইউরোপের নিরাপত্তা রক্ষা করতে পারাটা স্বপ্নের মতো বলে আখ্যা দেন ন্যাটো মহাসচিব। ব্রাসেলসে ইইউ আইন প্রণেতাদের উদ্দেশ্য করে মার্ক রুট বলেন, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক প্রয়োজন। রুট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ স্বাধীনতার চূড়ান্ত গ্যারান্টার হারাবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ডকে সংযুক্ত করার নতুন হুমকির কারণে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্রে মামলার মুখে বিশ্বের 3 জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক, গুগল ও টিকটক। এই প্ল্যাটফর্মগুলো শিশু ও কিশোরদের মানসিক ক্ষতি করছে বলে অভিযোগ উঠেছে। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর চটেছেন মার্কিনীরা, রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ, বাড়ন্তকালে বাদ সাধছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব ও টিকটক। এমনকি তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে মাধ্যমগুলো। আর তাতেই মামলার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্স। এরই মধ্যে এই মামলাকে মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টদের বিরুদ্ধে এই মামলা ভবিষ্যতে টেক কোম্পানিগুলোর জন্য বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া মামলার বাদী 19 বছর বয়সী এক তরুণী, যিনি আদালতের নথিতে কেজিএম নামে পরিচিত। তার দাবি, অল্প বয়সেই এসব প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের ফাঁদে তিনি আসক্ত হয়ে পড়েন। বাদীর অভিযোগ, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তার মাঝে হতাশা ও আত্মহত্যামূলক চিন্তার জন্ম দেয়। এজন্য তিনি প্রযুক্তি কোম্পানিগুলোকে দায়ী করে ক্ষতিপূরণও দাবি করেন। আইনি বিশ্লেষকরা এই মামলাটিকে টেস্ট কেস বলে আখ্যা দেন, কারণ এর ফলাফলের উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র জুড়ে দায়ের করা হাজারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলার ভবিষ্যৎ।
মামলাটিতে সাক্ষ্য দিতে পারেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্ল্যাটফর্ম বাদীর মানসিক সমস্যার জন্য দায়ী নয়। অন্যদিকে ইউটিউবের দাবি তারা ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, তাই তাদের এই কাতারে ফেলা ঠিক হবে না। টিকটক এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। এই মামলার রায় শুধু একটি ব্যক্তিগত অভিযোগের নিষ্পত্তি নয়, বরং প্রযুক্তি জায়ান্টদের দীর্ঘদিনের আইনি সুরক্ষার ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে এই বিচার নতুন করে বিশ্বকে ভাবাবে। এখন দেখার বিষয় আদালতের রায় কোন দিকে যায়। আদৌ কি অ্যালগোরিদমের ফাঁদ থেকে মুক্তি পাবে নেটিজেনরা? আরাফাত ইসলাম, ৭১। বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশিদের। যুদ্ধে যেতে না চাইলে কারাদণ্ড, মারধর ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে। সংবাদ মাধ্যম এপির অনুসন্ধানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। রাশিয়া থেকে পালিয়ে আসা ৩ বাংলাদেশির সাথে কথা বলেছে সংবাদ সংস্থাটি। তাদের বরাত দিয়ে এপি জানায়, মস্কো পৌঁছানোর পর রুশ ভাষায় লেখা কাগজে সই করানো হয়, যা পরে জানা যায় সামরিক চুক্তি। এরপর নানা প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, কতজন বাংলাদেশি এভাবে প্রতারিত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে শত শত বাংলাদেশিকে দেখার কথা বলেছে। এপি বলছে, বাংলাদেশ সরকার ও রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এই বিষয়ে তাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি। যুক্তরাজ্যে বেড়েছে অতি দারিদ্র্যের সংখ্যা। বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের ব্রিটেনের দারিদ্রতার চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশটির প্রায় ৬৮ লাখ মানুষ অতি দারিদ্র্য সীমায় বাস করছে, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। রয়টার্স জানিয়েছে, অতি দারিদ্র্য বলতে বোঝানো হয়েছে এমন পরিবারকে যাদের বাসা ভাড়া বাদ দেওয়ার পর আয় যুক্তরাজ্যের মধ্যম আয়ের ৪০% নিচে। দুটি অপ্রাপ্তবয়স্ক সন্তান সহ কোনো দম্পতির ক্ষেত্রে এই আয়ের পরিমাণ বছরে প্রায় ১৬,৪০০ পাউন্ড। বর্তমানে ব্রিটেনে প্রায় ৪৫ লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। শিশুদের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরাও দারিদ্র্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে এই প্রতিবেদন নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমন পরিস্থিতিকে সমাজের জন্য খারাপ খবর বলে মন্তব্য করেছেন দাতব্য সংগঠন বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড। রাজনীতির বাইরে থেকেও বিগত সরকারের রোশানল থেকে আরাফাত রহমান কোকো বাঁচাতে পারেননি। কুয়ালালামপুরে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে দোয়া ও আলোচনা সভা। এই সভায় একথা বলেন বিএনপির নেতৃবৃন্দরা। মালয়েশিয়ায় বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় নেতারা আরাফাত রহমান কোকোর জীবনের শেষ দিকে মালয়েশিয়ায় তার সাধারণ জীবনযাপনের স্মৃতিচারণা করেন। এ সময় তারা বলেন, তিনি এক দক্ষ ক্রীড়াবিদ ছিলেন। দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলটির সহসভাপতি আব্দুল জলিল লিটন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব। দর্শক, এই ছিল এখনকার বিশ্বযোগের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।